ভানগড় ফোর্টের সম্বন্ধে তোমরা সবাই শুনেছো যে সেই ভানগড় কিলাটা যেটা আছে সেটা কতটা ভয়ঙ্কর বা বিভিন্ন ভৌতিক কাহিনীর উপরে ওটা বেস্ট। এর একটা জিনিস হলো কি, এর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভৌতিক ঘটনা ঘটতে থাকে, যেটা মানুষ বিভিন্নভাবে শোনা থাকে। অনেকে রাত্রে গিয়ে বিভিন্ন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে, অনেকে দিনেও আভাস পেয়েছে যে হ্যাঁ ওখানে কোনো একটা ভৌতিক ঘটনা হয়েছে। তো আজকের যে সত্যবতী ঘটনাটা আছে সেটা একটা আমাকে দাদা শেয়ার করেছে। তিনি একজন রাজস্থানেরই বাসী। তিনি হিন্দিতে লিখেছিলেন, তো সেটাকে আমি ডিকোড করে এখন বাংলাতে তোমাদেরকে বলছি। তো ঘটনা স্টার্ট বলতে গেলে যে দাদা হচ্ছেন রাজস্থানের যেটা ভানগড় আছে সেখানকার হচ্ছেন ট্যুরিস্ট গাইড। তো প্রথম থেকে বলতে গেলে দাদার একটা বিশেষত্ব ছিল যে দাদা না সেই ভানগড়ের যেগুলো ভৌতিক ঘটনা আছে সেগুলোকে না খুব ভালো মতো বলতে জানতো। কিছু কিছু হয় না লোকের যে একটা কমিউনিকেশন ব্যাপারটা খুব ভালো থাকে। আর দাদা ছোটোখাটো রিলসে এগুলো ভিডিও বানাতেন, ইনস্টাগ্রামে ভিডিও বানাতেন, তো সেগুলো মাঝে মাঝে পোস্টও করতেন। তো লোকে ওগুলো দেখে না দাদার কাছেই বেশিরভাগ সময় সেই ভানগড় যখন কেউ ঘুরতে আসতো তখন দাদার কাছেই আসতো এবং দাদাই তাদেরকে ঘোরাতো। দাদাকে অ্যাজ এ ট্যুরিস্ট গাইড হিসাবে সবাই পছন্দ করতো। আর এর কারণে না বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে লোকে যখন ভানগড়ে ঘুরতে আসতো তো তখন দাদাকেই বেশিরভাগ সবাই ট্যুরিস্ট গাইড হিসেবে পছন্দ করতো। এবার তার মধ্যে একটা হলো দাদা আসলে ইনস্টাগ্রামে ছোটোখাটো রিল পোস্ট করতো বিভিন্ন ভানগড়ের গল্প সম্বন্ধে। তো দাদার এইভাবেই ট্যুরিস্টগুলো দাদার কাছে আসতো এবং দাদা তাদেরকে ভানগড় ঘোরাতো। এবার দাদার আরেকটা বিশেষত্ব ছিল যে কিছু কিছু ভৌতিক ঘটনা যেগুলো ঘটেনি বা অতটা হিসাবে বড় সড়ো না, সেটাকে একটু মশলা লাগিয়ে ভালো মতো মাখিয়ে টাখিয়ে একটু ভালোভাবে বলতো। তো এই বলার কারণে দাদার কাছে আরও কি ট্যুরিস্ট ভালো মতো এসে শুনতো ব্যাপারটা, বা অনেকক্ষণ স্টে করতো, বা তাকে মাঝে মাঝে বেশি টাকা দিত বা টিপ দিত। তো এরকম করতে করতে অনেক দিন পর হয় কি যে এরকম মোটামুটি অনেক দিন চলতে 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 একদিন মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। তো ভানগড়ের একটা নিয়ম হচ্ছে যে তুমি সকাল থেকে যতক্ষণ খুশি থাকো, কিন্তু সন্ধ্যা 6টার দিকে তোমাকে সেখান থেকে বেরোতেই হবে যেভাবেই হোক। আর ভানগড়ের ওখানে বলে যে দরজার পাশে দুটো সিকিউরিটি গার্ড থাকে, যারা একবার করে 6টার আগে চেক করে নেয় যে কোথাও কোনো লোক লুকিয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা কোথাও ছবি টবি তুলছে নেই, তাদেরকে 6টার মধ্যে বের করে সেখানে বড় দরজা যেটা আছে লোহার, সেটা তালা মেরে দেয়। তো সেদিনও দাদা যেরকম খুব নিয়ম পালন করতো যে হ্যাঁ 6টার দিকে বেরিয়ে যেতে হবে, তো সেদিনও সব কিছু ট্যুরিস্টকে ঘুরিয়ে টুরিয়ে সব কিছু হয়ে 6টার দিকে যখন বেরাতে যাচ্ছে তখন দেখে মেন গেটের সামনে 4জন দাঁড়িয়ে আছে। 4জনের বয়সও মোটামুটি ওই কি বলবো 20, 21, 22 এরকম হবে। তারা একজন স্টুডেন্ট বলতে পারো। তো ওরা গেটের সামনে দাঁড়িয়ে গল্প করছে আর দাদা ওখান দিয়ে যাচ্ছে। তো দাদাকে সেই 4টা স্টুডেন্ট ধরে জিজ্ঞেস করছে, দাদা আমরা ভানগড়টা ভালো মতো ঘুরতে চাইছি, তো তুমি কি পারবা আমাদেরকে ঘোরাতে? আর এখানে দাদাকে কেন বলা হলো, কারণ দাদা ছিল সেখানকার ট্যুরিস্ট গাইড। আর বেশিরভাগ ট্যুরিস্ট গাইডের না গলাতে একটা আইডেন্টি কার্ড থাকে, ঠিক আছে, যেটা দেখেই লোকে জানতে পারে যে তিনি একজন ট্যুরিস্ট গাইড। তো দাদা নর্মালি বলে যে না আজকে আর হবে না, কারণ আজকে রাত্রি হয়ে গেছে, মোটামুটি কিছুক্ষণ পর 6টা বাজবে। আর এখানকার নিয়ম তো তোমরা সবাই জানো যে 6টার দিকে সবাইকে বেরিয়ে যেতে হয়। তো দাদা এই বলে যে তোমরা একটা সবাই কাজ করো, যে তোমরা কালকে আসো, কালকে সকাল সকাল আসো, আমার ফোন নাম্বারটা নিয়ে নাও, কন্ট্যাক্ট করবো, আমি তোমাদেরকে অবশ্যই ঘোরাবো, কিন্তু আজকে হবে না, আজকে 6টা বেজে গেছে। কিন্তু সেই ছেলেগুলো 4টা ছেলে ছিল যে ওরা খুব জেদ করছে যে না দাদা পারলে আজকে একটু ঘুরিয়ে দাও, আমাদেরকে আজকে ঘুরিয়ে দাও দাদা, আমরা তোমাকে তোমার যেটা পাও না তার থেকে আমরা ডবল দেবো। এবার একটা হয় যে দাদার বাড়িতে তার দাদা হচ্ছে দাদার নিজের বাড়িতে একমাত্র আর্নিং করা মানুষ। দাদার মা বাবা খুব বয়স্ক, তারা এখন কাজ করে না, দাদার উপরেই পুরো সংসারটা চলে। তো দাদাও ভাবছে একবার কাজ করে বা একটু একটু ঘুরিয়ে যদি আমি ডবল আর্নিং করি তাহলে তো একদিকে ভালো হয়। তো দাদা কিছুক্ষণ ভেবে তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি ভানগড়টা ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু 6টা বাজতে মোটামুটি আর 45 মিনিট বা 30 মিনিটের কাছাকাছি, তোমাদেরকে খুব অল্প আমি ঘোরাতে পারবো। আর কালকে আসো, কালকে তোমাদেরকে ভালো মতো ঘুরিয়ে দেবো। তো তারা রাজি হয়, বলে যে ঠিক আছে দাদা, কালকে আমাদের টাইম নেই, আজকে যতটুকু পারবা অতটুকুর মধ্যেই আমাদেরকে ঘুরিয়ে দাও। তো ওরা কি করে যে ওরা 4জন আর দাদা টোটাল 5জন আবার ভানগড়ে ঢুকে, তখন কিন্তু 6টা বাজেনি, ঠিক আছে। এবার ভানগড়ে ঢুকে বিভিন্ন ভানগড়ের যে ঘরগুলো আছে সেখানে দাদা নিয়ে যায় তাদের 4জনকে এবং দেখায় যে এখানে এটা হয়েছিল, ওখানে এই এই লোক থাকতো, ওই যে দূরে মহলটা দেখতে পাচ্ছ ওখানে রাজা রানীরা থাকতো। আর একদম যে পাহাড়ের উপরে যে ছোট্ট একটা বাড়ির মতো দেখা যাচ্ছে সেখানে থাকতো ওই পুরোহিতটা বা পণ্ডিতটা, যিনি ওই অভিশাপটা দিয়েছিলেন, যেটা তোমরা সবাই জানো। তো এইভাবে সবাইকে ওই 4জনকে ওই দাদা বলছিল এবং বলার পর সবাই ঘুরে ঘুরে দেখছিল। এরকম করতে করতে মোটামুটি 6টার কাছাকাছি বেজে যায়। আর তখন দাদা বলে কি যে একটা কাজ করো, যে একটা লাস্ট জায়গা আছে
সেই জায়গাটা অনেক বিখ্যাত, কারণ সেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে লোকের সঙ্গে, যারা রাত্রে আগে এসেছে। তখন যখন রেস্ট্রিকশন ছিল না তখনকার কথা বলা হচ্ছে, দাদা যখন বলছে। তো ওই ভৌতিক স্থানটাতে তোমাদেরকে একবার ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে দিয়ে আমরা 5 জনে বেরিয়ে যাবো, কারণ আর বেশি হাতে সময় নেই। তো সবাই রাজি হয়। তো দাদা তারপর ধীরে ধীরে ওদেরকে নিয়ে যায় একটা বড়, মানে কি বলবো, বাড়ি, মানে ভাঙাচোরা বাড়ির সামনে, যেখানে দাদা দাঁড়িয়ে সেই 4 জনকে একটা ভৌতিক ঘটনা বলে। আর দাদার তো একটা কি বলবো, একটা ম্যানিপুলেশন ছিল, যে দাদা একটা ভৌতিক ঘটনাকে এতটা গুছিয়ে বলতে পারতো যে সাধারণ লোক সেটাকে খুব সত্যি মনে করতো। তো দাদা সেখানকার একদম ভালো মতো ভৌতিক ঘটনাটা বলে, এবং ভৌতিক ঘটনা বলার পর তাদের মধ্যে থেকে একটা ছেলে যে ছিল, সে হঠাৎ করে বলে উঠেছে, বাপরে আমার তো ভয় লেগে গেল, একটা কাজ করি দাদা, তোমরা সবাই থামো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তো এই শুনে বাকি যে আরও 3 জন ছিল বলছে, ভাই তোর একারই লাগেনি, আমাদের 3 জনের লেগেছে, আমাদেরও ভয় লেগেছে, তো আমরা একটু সবাই ওয়াশরুম করে আসছি, দাদা তুমি একটু এখানে দাঁড়াও। তো দাদা নিজের মতো ওখানে দাঁড়িয়ে থাকে, যে ঠিক আছে যাও, ওদিকে সোজা গিয়ে ডান দিকে বা বাম দিকে এরকম একটা ছোট্ট একটা লোকেশন বলে দেয়, যেখানে গিয়ে সবাই ওয়াশরুম করে। তো সেই 4 জন মিলে বলে যে ঠিক আছে দাদা, আমরা তাহলে ওয়াশরুমটা করেছি, তুমি এখানে দাঁড়াও, তারপর সবাই 5 জন একসঙ্গে বেরিয়ে যাবো এখান থেকে। তো ছেলেটা, মানে 4টা ছেলেই একসঙ্গে বেরিয়ে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে, আর দাদা দাঁড়িয়ে থাকে। এরকম করতে করতে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পরও যখন দাদা দেখছে যে সেই 4টা ছেলে এখনও আসছে না, কোথায় গেল? তো এবার দাদা একটু চিন্তায় পড়ে গেল যে রাত্রি হয়ে গেছে, 6টা বেজে পার হয়ে যাচ্ছে, এখনও আসছে না, আমাদেরকে তো বেরোতে হবে, কারণ এখানকার তো রেস্ট্রিকশন আছে, 6টার মধ্যে আমাদেরকে এই অঞ্চল থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো দাদা কি করে, যে সেই 4টা ছেলেকে ওয়াশরুমের দিকে খুঁজতে যায়। এবার খুঁজতে গিয়ে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে ঢোকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখে 4টা ছেলে কোথাও নেই। তখন দাদা ভাবে যে ডবল টাকা দেওয়ার জন্য হয়তো ছেলেগুলো আমাকে টুপি পরিয়ে চলে গেছে, হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে এদিক ওদিক করে ওরা নিজের মতো কেটে পড়েছে আমাকে একাই রেখে, যেহেতু আমাকে ডবল টাকা দিতে হবে। তো দাদা তো এই জন্য খুব রেগে যায় মন থেকে, যে হ্যাঁ ওরা এরকম আমার সঙ্গে করলো, এরপর যদি দেখতে পাই কোনোদিন ছাড়বো না ওদেরকে। এরকম করে দাদা নিজের মনের মধ্যে একটু কথা বলে তারপর বেরোলো। এবার বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে, গলিগালা দিয়ে টেমে মেন দরজায় এসে দেখে, যে তোমাদেরকে আগে বলেছিলাম যে মেন দরজা ওখানকার আছে একটা, যেখানে বড় একটা লোহার দরজা দিয়ে সেই মেন দরজাটা মানে বাঁধানো। এবার জানি না ওটা কবে হয়েছে না হয়েছে, কিন্তু ভানগড়ে ঢুকতে গেলে, ওই কিলাটাতে ঢুকতে গেলে দরজাটা ক্রস করতে হয়, দরজাটা একটা লোহার বড় দরজা দিয়েও আটকানো। তো ওই দরজাতে দেখছে শিকল দিয়ে একটা বড় তালা বাঁধা। এবার ওখানকার কেস হচ্ছে যে ওখানে সিকিউরিটি গার্ডরা থাকে, কিন্তু সিকিউরিটি গার্ডদেরও নিয়ম যে ওরা সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে, তারপর সেই গেটে তালা মেরে ওরা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দাদা গিয়ে দেখছে যে দরজাতে বড় শিকল দিয়ে তালা মারা, এবার তালা তো সেখানে আটকে গেছে। এবার এমন অবস্থা যে চেঁচালেও, মানে কাউকে যদি জোরে করে ডেকেও পাওয়া যাবে না এরকম ব্যাপার, কারণ সবাই চলে গেছে, 6টা বাজে। আর ওই 4টা ছেলেও নাই, ওরাও হয়তো ফাঁক বুঝে কোথাও দিয়ে বেরিয়ে গেছে। এবার দাদা পড়ে গেছে একাই। এবার এরকম করতে করতে মোটামুটি এদিক ওদিক ঘুরতে ঘুরতে যে বেরানোর রাস্তা দেখতে দেখতে বেজে যায় মোটামুটি 7:30টার কাছাকাছি। হঠাৎ দাদা লক্ষ্য করে একটা ঘর থেকে ছোট্ট টিম করে আলো জ্বলছে, ঠিক আছে, মানে বুঝতে পারছো, ছোট্ট একটা টিম আলো জ্বলছে, মনে হচ্ছে ছোট্টকে লাইটার একটু জ্বালিয়েছে, এরকম ব্যাপার জ্বলছে। আর 2-3টা মেয়ের মানে গল্প শোনা যাচ্ছে, যে ওরা কেউ হয়তো 2-3টা মেয়ে একসঙ্গে ভিতরে বসে গল্প করছে। আর সেই ঘরটার বাইরে একটা কেমন নোংরা সাদা পর্দা দেওয়া, ঠিক আছে, মানে এই পাশ থেকে বোঝা যাচ্ছে যে ভিতরে একটা ছোট্ট আলো জ্বলছে, আর ভিতরে লোক আছে, আর যারা নিজেদের মধ্যে কথা বলছে। তো দাদা ভাবলো, যাক হয়তো এরাও আমাদের মতো আটকে গেছে, এদের সঙ্গে গিয়ে কিছুক্ষণ বসে তারপর একসঙ্গে কয়েকজন মিলে আবার রাস্তা খুঁজতে যাব। তো দাদা কী করে, সেখানে যায়, সেখানে গিয়ে পর্দাটা যখন সরায়, ভেতরে দেখে শুধু কালো ঘুটঘুটা অন্ধকার, আর কিচ্ছু নেই, মানে লিটারালি কালো ঘুটঘুটা অন্ধকার ঘরের ভিতরে। দাদা ভাবেছে এটা কিভাবে সম্ভব, একটু আগে আমি বাইরে থেকে দেখলাম যে আলো জ্বলছে, ভিতরে ছোট্ট টিম করে আলো জ্বলছে, 3-4টা মেয়ের গলা পাচ্ছি, কিন্তু এখন পর্দা সরিয়ে দেখছি কেউ নাই, এটা তো একটা অসম্ভব ব্যাপার। তো দাদা এতদিন ধরে যেগুলো ভৌতিক ঘটনা লোককে শোনাতো বাড়িয়ে চাড়িয়ে বলে বা ম্যানিপুলেশনভাবে বলে, যে এখানে এরকম হয়েছে ওখানে এরকম হয়েছে, সেই ভৌতিক ঘটনাগুলো না বারবার মাথায় ঘুরছে দাদার হঠাৎ করে। আর দাদা আরও না ভয় পাচ্ছে যে এত সব ভৌতিক ঘটনা এতদিন ধরে আমি লোককে শুনেছি, এখন যদি হট করে যদি সেই ঘটনা আমার সঙ্গে ঘটে, তাহলে
আমি কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? তো দাদা এইসব চিন্তা করে সেই ঘর থেকে বেরিয়ে আসে। হঠাৎ সেই ঘরের পেছন দিক থেকে মনে হচ্ছে কে যেন দাদার দিকে গরম নিঃশ্বাস ফেলছে। তো দাদা ধীরে ধীরে তখন পিছন দিকে তাকায়, দেখে কিছুটা দূরে একটা কালো মেয়ে, কালো ছিঁড়া কাপড় পরে, যার মুখটা হালকা একটু মানে দেখতে ভূতের, আমি দেখিনি ভাই তাই আমি বলতে পারছি না যে কেমন দেখতে হবে। দাদা বলছিল যে একটা কুটকুটে কালো মেয়ে, একটা ছেঁড়া কালো পোশাক পরে, যার মুখটাও কালো কিন্তু হাসিটা বোঝা যাচ্ছিল যে সে একটা বিকটভাবে মানে স্মাইল নিয়ে আছে মুখে। তো ওইভাবে করেই দাদার দিকে তাকিয়ে হাসছে। এবার দাদা দেখে লিটারেলি অনেকে কী হয় যে ভয়ে হয়, পজ হয়ে যায়, একদম দাঁড়িয়ে যায় শক্তভাবে, অথবা দৌড়াতে শুরু করে। তো দাদার প্রথমে এসেছে ভাই এখান থেকে ভাগ যেভাবে হোক। দাদা এদিক ওদিক গলি ফলি যা কিছু পায় সেখান থেকে দৌড়িয়ে একটা মানে সব দিকে মানে যেখানে একটু লুকানোর জায়গা আছে সেখানে গিয়ে লুকানোর চেষ্টা করছে। কিন্তু সবসময় মনে হচ্ছে যেন ওই যে অন্ধকারের কালো মেয়েটা তাকে দাদাকে ধরতেই যাচ্ছে বারবার। এরকম করতে করতে শেষমেশে হঠাৎ করে দাদা লক্ষ্য করে সেই মেয়েটা আর তাকে পিছন করছে না। তো দাদা গিয়ে একটা সিঁড়ির কোণাতে গিয়ে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ লুকানোর পর মোটামুটি বেজে যায়, 9টা 9:30 বেজে গেছে। এরকম করতে করতে টাইম দেখছে দাদা, 9টা 9:30 বেজে গেছে, মানে 2-3 ঘন্টা দৌড়িয়েছে পাগলের মতো। এবার কিছুক্ষণ পর দাদা দেখতে পায় যে সামনে মনে হচ্ছে স্কুটির লাইট বা কিছু একটা জ্বলছে, মানে গেটের দিক দিয়ে, লোহার গেটের দিক দিয়ে মনে হচ্ছে স্কুটির লাইট বা কিছু একটা জ্বলছে। এবার দাদা ভাবছে যে হয়তো ওখানে কেউ আছে, যে হয়তো অনেকে হয় না ভানগড়ে কী হয় যে কিছু কিছু লোক সাহসী যারা হয় বা ব্লগ করতে আসে ভৌতিক ঘটনা সম্বন্ধে, তারা রাত্রে আসে ভানগড়কে দেখতে যে সত্যি কি ভৌতিক ঘটনা হয়েছে কি হয়নি, বা আমাদের সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটে কি না। তো দাদা ওরকম ভাবে যে বাইরে একটা মনে হচ্ছে স্কুটির আলো দেখা যাচ্ছে, হয়তো ওরা রাত্রে হয়তো ভানগড় দেখতে আসে, তো আমি দৌড়িয়ে যদি ওখানে যাই তাহলে গিয়ে আমি হয়তো নিজেকে বাঁচাতে পারি। তো দাদা সেখান থেকে সিঁড়ি থেকে বেরিয়ে কোনো মতো খুব স্পিডে দৌড়িয়ে যায় এবং দৌড়িয়ে গিয়ে মেন গেটের সামনে এসে দেখে যে গেটের ভিতরে মানে কিলার ভিতরেই একটা ছোট্ট দোকান, আর দোকানে একটা লোক বসে। তো দাদার তো তখন মানে কি এটা মাথায় নাই যে ভেতরে তো কোনো দিনও দোকান ছিল না, তাহলে এখানে এই দোকানটা কীভাবে। কিন্তু দাদা ওই সব না ভেবে উল্টা আরও খুশি হয়ে ওই দোকানদারকে জিজ্ঞেস করে যে দাদা এরকম ব্যাপার, আমি আটকে গেছি, 4টা ছেলে আমাকে এইভাবে টাকার লোভ দেখিয়ে ঘোরাতে বলেছিল, এখন 4টা ছেলেও তো বেরিয়ে গেছে, আমি আটকে গেছি। হঠাৎ ওই লোকটা মেয়ের গলাতে হাসতে থাকে, হাসতে 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 এবার দাদার দিকে দেখে। তখন দাদা ভালো করে নোটিস করে যে ধীরে ধীরে লোকটা মনে হচ্ছে ওই মেয়ের মতো দেখতে লাগছে। ওই দেখে দাদা লিটারেলি একটা পাশে বড় মানে ভাঙাচোরা বাড়ি আছে, যেখানে মানে বাড়ি আছে, বাড়ির দেওয়ালটা ভেঙে গেছে, ঠিক আছে, কোনো মতো ঝাঁপ দিয়ে দেওয়ালের ওই পার গিয়ে এদিক ওদিক করে একটা মানে ভান্ডির কিলাটা একটা প্রাচীর দিয়ে মনে হয় ঘেরা, ঠিক আছে, আমি তো কোনোদিন যাইনি কিন্তু বলছে একটা প্রাচীর ছিল, যেখানে উঠে দাদা ভাঙাচোরা অবস্থায় যে দেওয়ালগুলো সেগুলো দিয়ে উঠে পাঁচিল দিয়ে লাফ দিয়ে পড়ে জঙ্গলে। এবার জঙ্গলে পড়ে মাথাতে দাদার আঘাত লাগে, মাথাতে পায়ে, তার কারণে ব্যথাতে দাদা কিছুক্ষণ ওখানেই মানে গুঙানির মতো শব্দ করার পর অজ্ঞান হয়ে যায়। তারপর সকালে যারা ট্যুরিস্ট গাইডরা আসে তারা দাদাকে রেস্কিউ করে এবং নিয়ে যায়। তারপর দাদা এই ঘটনাটা অনেককে বলে। তো এটাও একটা ঘটনা যেটা আমাকে দাদা শেয়ার করেছে, আর এটাও একটা ভানগড়ের ভৌতিক ঘটনার মধ্যে একটা যুক্ত হয়ে গেছে, যেটা অনেক লোকে এখন বলে। দাদা যখন মাঝে মাঝে নিজেও এখন ট্যুরিস্ট গাইড হিসাবে যখন ছিল, এখন সবাইকে এরকম বলে যে ভানগড়ে গেলে এরকম এরকম আমার হয়েছিল, বা আমি যখন সেখানে ট্যুরিস্ট গাইড ছিলাম। যদি তোমাদেরও এরকম ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবে, আর তোমাদের কাছে যদি এরকম সত্য ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাও, আমি তোমাদের ঘটনা তোমাদেরকে শোনাবো। আর তোমরা আমাকে পাঠাতে পারো মেসেঞ্জারে মেসেজ করে, অথবা তোমরা আমাকে মেসেজ করতে পারো যে দাদা আমার কাছে ঘটনা আছে, বা ভাই আমার কাছে ঘটনা আছে, তুমি পারলে আমার ঘটনাকে এরকম করে পাবলিশ করতে পারো ইউটিউব ফেসবুকে, তাহলে অবশ্যই আমাকে পাঠাও। আমি তোমাদের ঘটনা তোমাদেরকে শোনানোর জন্য বসে আছি। তাহলে আজকের মতো বাই।